আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 3। তো পার্ট 1-এ আমরা যেটা করেছিলাম যে অ্যাটমের কনসেপ্ট কে দিয়েছে এবং ডাল্টনের অ্যাটমিক থিওরি কি বলছে, অ্যাটমের মধ্যে কি কি পার্টিকেলস রয়েছে যাকে আমরা বলছি সাব অ্যাটমিক পার্টিকেলস, এবং তার ডিটেলিং আমরা করেছিলাম। এর সাথে আমরা যেটা করেছিলাম মানে সে প্রথম ক্লাসে সেটা হচ্ছে এইদিকে কিছু কনসেপ্টস, সেটা হতে পারে মাস নাম্বার, হতে পারে অ্যাটমিক নাম্বার, তার বেসিসে মাস নাম্বার অ্যাটমিক নাম্বারের বেসিসে আমরা কোনো অ্যাটমের মধ্যে কতটা ইলেকট্রন প্রোটন নিউট্রন রয়েছে সেইটা জানতে পেরেছি। ইলেকট্রন বেশি কম থাকলে কী ধরনের আয়ন তৈরি করে, ক্যাটায়ন না অ্যানায়ন, সেটাও আমরা দেখেছি। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোডায়াফার, এই ব্যাপারটাকে আমরা দেখেছি, এটা প্রথম ক্লাসে দেখেছিলাম। তো সেকেন্ড ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তোমার রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, যার থ্রু দিয়ে আমরা অ্যাটমের একটা ওভারঅল মডেল তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু সেখানে সবথেকে গন্ডগোল যেটা উনি করে ফেলেছেন সেটা হলো যে ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রনের রিভলভিং ক্যারেক্টারিস্টিক্স, ওটা উনি একটু গন্ডগোল করে ফেলেন। উনি ওটাকে বলেছেন একটা সার্কুলার অরবিটে ইলেকট্রনগুলো রয়েছে। কিন্তু ড্রব্যাক যদি দেখা যায় যে কোনো চার্জ পার্টিকেল যদি কোনো পজিটিভ বা অপোজিট চার্জ পার্টিকেলের এগেনস্টে ঘোরাফেরা করে, তাহলে সে কন্টিনিউয়াস চার্জ ডিসচার্জ করবে এবং একটা পর্যায়ে নিউক্লিয়াসের উপরে সমাপতিত হওয়ার একটা চান্স থেকে যায়। কিন্তু সেই ব্যাখ্যাটা রাদারফোর্ড দিতে পারেননি, সেটা দিয়েছেন বোর। বোর বলেছেন যে না, রাদারফোর্ড যেটা বলেছে ওটা কিছুটা ঠিক কিছুটা ভুল। ইলেকট্রনগুলো যে গোলাকার অরবিটে রয়েছে সেটা অ্যাকচুয়ালি ফিক্সড অরবিট, যেটা যে কোনো জায়গায় থাকতে পারে না, যেটা পার্টিকুলার ওই প্লেসেই থাকতে পারে এবং সেখানে ইলেকট্রন থাকলে তার কোনো ডিসচার্জ হয় না। এবং উনি বলেছেন যে উপরের দিকে যত কক্ষে যাবে তত এনার্জি বেশি, নিচের দিকে যত কক্ষে নামবে তত এনার্জি কম। তো ইলেকট্রনকে এনার্জি দিলে ইলেকট্রন লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাবে, আর ইলেকট্রন থেকে এনার্জি নিয়ে নিলে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসবে। এটাই বোরের কনসেপ্ট, কিন্তু সে ব্যাখ্যা কেবলমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, মানে যার মধ্যে কেবল একটাই ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন যুক্ত কোনো অ্যাটম বা আয়নের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল। তা বাদে অন্যান্য অ্যাটমের ক্ষেত্রে এই মডেল কাজ করছে না। এবং এটা এই ইলেকট্রনগুলোকে এনার্জি দেওয়া নেওয়া করলে যে স্পেকট্রাল সিরিজ তৈরি করে, সেটাও আমরা দেখেছি লেম্যান, বামার, প্যাশন, ব্রাকেট, ফান্ড অ্যান্ড হামপ্রে সিরিজ। এখন বাকি অ্যাটমগুলোর কি হবে, সেই জন্য বোরের মডেল সংশোধন করলেন কে, সমারফিল এবং ম্যাক্সওয়েল। তিনি বললেন বা তারা বললেন যে অ্যাটমিক মডেলটা 2D নয় 3D, 3D। এবং তার ব্যাখ্যা তারা এখানে দিয়েছেন যে কিভাবে শেল, সাবশেল, অরবিটাল ইলেকট্রন কিভাবে এগুলো রয়েছে, যেটা আমরা আগের দিন ডিটেলে একটা উত্তরায়ণ পারা দিয়ে বুঝিয়েছিলাম। পারা, বাড়ি, রুম, চেয়ার, মানুষ, তার মানে শেল, সাবশেল, অরবিটাল ইলেকট্রন, এইভাবে আমরা কিন্তু পুরো জিনিসটাকে ডিটেলে বুঝিয়েছিলাম। আশা করছি বা ধরে নিচ্ছি তোমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার। এবার কিন্তু আমি এইগুলোকে আর ব্যাখ্যা করব না, এবার আমি ডিরেক্ট চলে যাব কোথায়, এই ইলেকট্রন ফিলিং ক্যারেক্টারিস্টিক্সে বা তোমার আব্বাও প্রিন্সিপালসে। আচ্ছা দেখো, এবার আমি একটু ক্লিয়ার করে দিই আগের দিনের যে জিনিসটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে বাড়ি কত বড় তার বেসিসে রুম কতগুলো হবে সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, বাড়ি কত বড় তার বেসিসে রুম কতগুলো হবে এবং তার মধ্যে কতগুলো চেয়ার থাকবে এবং সেই চেয়ারে কতগুলো মানুষ বসবে সেটা ফিক্সড। যেমন কারো যদি কোনো বাড়িতে একটাই রুম থাকে, ধরো এই যে আমি যেটা আগের দিন বলেছিলাম KLMNO, তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দিয়ে এই জায়গাটাকে আমি একটু ছোট্ট করে আব্বা ও প্রিন্সিপালের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটা আমার লাগবে না, আমার লিটারালি লাগবে এই SPDF এইগুলো, ঠিক আছে? খুব ভালো করে বোঝো, আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি যে এই যে টপিক তোমাকে আমি এখন বলতে চলেছি, দিস ইজ দ্য হার্ডেস্ট টপিক। টোটাল তুমি 2 বছরে যা পড়াশোনা করবে তার মধ্যে সব থেকে কঠিন টপিক, যেটা 11-12 স্যাররাও সায়েন্স নাও স্টুডেন্টদের বোঝাতে পারে না। বাট আমি তোমাকে এইটুকু অ্যাসিউরিটি দিচ্ছি যে তোমরা যদি কেউ আর্টসের স্টুডেন্ট হও, তাদের দিয়ে আমি আজকে এইগুলো করিয়ে দেখাবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই, শুধু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, তবেই তুমি এই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, আমরা এটা জানি, এটা হচ্ছে অ্যাটমের মধ্যে ঢুকলে ফার্স্ট বাড়ি, এটা সেকেন্ড বাড়ি,
এটা থার্ড বাড়ি, এটা ফোর্থ বাড়ি, এটা ফিফথ বাড়ি। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বাড়ি, 5টা হচ্ছে টোটাল বাড়ি রয়েছে। ঠিক আছে, তার মধ্যে আমরা বলেছিলাম মেইনলি 4টে বাড়ি নিয়েই কাজ হয়। এত বড় অ্যাটম জেনারেলি আমার কাজে লাগে না, এত বড় অ্যাটম নেই বা লাগে না। তো ভালো করে বোঝো যে প্রত্যেকটা বাড়িতে কতগুলো রুম রয়েছে। এক কে বাড়িতে একটাই রুম, তাই সেই বাড়ির নাম দিচ্ছি আমরা এস। এল বাড়িতে 2টো রুম, তার নাম দিচ্ছি এস এবং পি। এম বাড়িতে 3টে রুম, তার নাম দিচ্ছি এসপিডি। আর এন বাড়িতে 4টে, তার নাম দিচ্ছি এসপিডিএফ। মনে করো আমরা এখন এই বাড়িটা নিয়ে কাজ করছি না, আমরা কেবলমাত্র এই 4টে বাড়ি নিয়ে কাজ করছি, 4টে বাড়ি নিয়ে কাজ করছি। এবার দেখো, তুমি তুমি বলো যে কোমলদের বাড়ির বেডরুম, যেটাকে আমরা এস বলছি, আর লালুদের বাড়ির যে বেডরুম, সেই দুটো বেডরুম তো এক নয়, দুটো আলাদা আলাদা বাড়ির পার্ট। তো আমরা তাকে চিনবো কি করে? সেই জন্য চেনার জন্য আমরা যেটা করছি, দেখো এটা 1 নাম্বার বাড়ি, তাই এর এর যে শোয়ার রুম বা বেডরুম, তাকে আমি নাম দিচ্ছি 1S। এ যেহেতু 2 নাম্বার বাড়ি, তাই এর বেডরুমের নাম দিচ্ছি আমরা 2S। এ যেহেতু 3 নাম্বার বাড়ি, তাই এর বেডরুমের নাম দিচ্ছি আমি 3S। এ যেহেতু 4 নাম্বার বাড়ি, তাই এর বেডরুমের নাম দিচ্ছি 4S। দেখো ইজি না জিনিসটা, এত কিন্তু কঠিন নয়। যত নাম্বার বাড়ি তত নাম্বার বাড়ি তত নাম্বার রুমকে আমি তত নাম দ্বারা ডিফাইন করছি। যেমন এটা 2 নাম্বার বাড়ির বাথরুম, তাই এর নাম দিচ্ছি 2P। এটা 3 নাম্বার বাড়ির বাথরুম, তাই এর নাম দিচ্ছি 3P। এটা 4 নাম্বার বাড়ির বাথরুম, তাই এর নাম দিচ্ছি 4P। এটা 3 নাম্বার বাড়ির ডাইনিং রুম বা কিচেন, তাই এটাকে আমি নাম দিচ্ছি 3, এটাকে 4, আর এটা যেহেতু 4 তাই এটা 4F। ঠিক আছে, বেসিক্যালি তোমার ডি অবধি লাগে, তার বেশি লাগে না, বাট তারপরে আমি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। বলো এইটুকু জায়গায় কারো কোনো প্রবলেম নেই? যত নাম্বার বাড়ি তত নাম্বার বাড়ির রুমগুলোকে আমি তত নাম্বার বাড়ির সাপেক্ষে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো এইটাকে আর কিছুই না, এসব এরো চিহ্ন ভুলে যাও। দেখো আমি এই বাড়িগুলোকে সাজিয়েছি, যে 1 নাম্বার বাড়ির 1S। দেখো এবার আমি কি করেছি, এবার আমি বাড়িগুলোকে নেইনি, এবার আমি রুমগুলোকে নিয়েছি, শুধুমাত্র রুমগুলো, এই বাড়িগুলো ভুলে যাও, রুমগুলোকে নিয়েছি। তুমি রুমগুলোকে দেখো, তাহলে তুমি মনে করো প্রত্যেকটা রুমকে সেগ্রিগেট করে রাখা হয়েছে। তাহলে বলো, তুমি উত্তরায়ণ দিয়ে ঢুকছো, তুমি এখান থেকে এন্ট্রি নিচ্ছ, প্রথমে তুমি কি দেখতে পাবে? 1S দেখতে পাবে। তারপর তুমি যদি যাও 2S আর 2P দেখতে পাবে। তারপর তুমি যাচ্ছ 3S অ্যান্ড 3P অ্যান্ড 3D দেখতে পাবে। 4S, 4P, 4D, 4F। দেখো এটাকে অন্য মানে ব্লার করে দেওয়া হয়েছে, বা বলতে পারো এটা ডিসকালার করে দেওয়া হয়েছে, যে এইগুলো আসলে এক্সিস্ট করে না, কারণ এত বড় মডেল। যাই হোক, তাহলে 4S, 4P, 4D, 4F। এখানে দেখো 5 নাম্বারের ক্ষেত্রে 5S, 5P, 5D, 5F। এটা 6 নাম্বারের ক্ষেত্রে 6S। এরকম দেখতে পাবে, হ্যাঁ কি না? শুধু রুমগুলোকে আমি বলছি। তাহলে তুমি রুমগুলোকে এরকম ভাবে দেখতে পাবে। তুমি ভিজুয়ালাইজ করো যে তুমি উত্তরায়ণতে ঢুকছো, প্রথমে কোমলদের বাড়ি দেখতে পাচ্ছ, বাট কোমলদের বাড়ি 1 নাম্বার বাড়ি, তাই 1S। ঠিক আছে, তারপরে লালুদের বাড়ি 2 নাম্বার বাড়ি, তাই 2S অ্যান্ড 2P দেখতে পাচ্ছ। একদম ভিজুয়ালাইজ করো, মানে এই যে মনে করো এই যে এরকম রয়েছে জিনিসটা, এটা হচ্ছে তোমার তুমি এখান দিয়ে ঢুকছো, এখান দিয়ে এন্ট্রি নিচ্ছ তুমি। ঠিক আছে, এখান দিয়ে এন্ট্রি নিচ্ছ, তাহলে প্রথমে কি দেখতে পাবে? 1S। তারপর কি দেখতে পাবে? 1S অ্যান্ড 2P, এরকম দেখতে পাবে। ঠিক আছে, 1S অ্যান্ড 2P। তারপর দেখতে পাবে 1S, সরি 2S অ্যান্ড 2P, 3S, 3P অ্যান্ড 3D দেখতে পাবে। তারপরে দেখতে পাবে 4S, 4P, 4D, 4F, এরকম দেখতে পাবে। তুমি এখান থেকে এন্ট্রি নিচ্ছ। এবার দেখো, তুমি খুব ঠান্ডাভাবে যদি চিন্তা করো, যে ধরো আমি আমি 20টা মানুষকে ছেড়ে দিয়েছি। প্রথমে আমি কি করেছি? 20টা মানুষকে ছেড়ে দিয়েছি। খুব ভালো করে বোঝো, এই উত্তরায়ণের গলিতে আমি 20টা মানুষকে ছেড়ে দিয়েছি, যে তোমরা গিয়ে এই রুমগুলোতে থাকো, খুব ভালো করে বোঝো, কিন্তু একদম ফুল কনসেন্ট্রেশন চাইছি। আমি বলে দিয়েছি 20 জন মানুষকে উত্তরায়ণের গলির মুখে ছেড়ে দিয়ে বলেছি, তোমরা এই বাড়িগুলোতে নিজের নিজের জায়গা দখল করে নাও, কিন্তু শর্ত একটাই, যে একটা বাড়ি ফুল হলে তবেই তুমি আরেকটা বাড়িতে যাবে। তো তুমি ভাবো, এটা কি 1S, এটা কি 2S, 2P, এটা 3S, 3P,
3D, এটা 4s 4p 4d এরকম হওয়া উচিত, বা যাই হোক ওটা আমি আর যাচ্ছি না ওটাই অত দূর, ঠিক আছে। এটা 1s। তাহলে তুমি ভাবো 1s এ কজন ধরে, আমি জানি বেডরুমে, আগের দিনই আমি বলেছি বেডরুমে কটা থাকে, একটাই তোমার রুম, একটাই চেয়ার, দুজন মানুষ থাকতে পারে। তার মানে তুমি ভাবো 20 জনের মধ্যে, ভালো করে বোঝো, প্রথম বাড়িতে দুজন ঢুকে যাবে, খুব ভালো করে বোঝো, রয়েছে 18টা, রয়েছে, দেখো আমি যেটা বলছি এটা ভুল বলছি, আমি বারবার বলছি তোমাকে বোঝানোর জন্য, পরে আমি সংশোধন করে বলবো তোমাকে, ঠিক আছে। তাহলে আর পরে রয়েছে 18 জন, তাহলে 18 জন যখন ঢুকছে, তো তুমি ভাবো এখানে দুজন ঢুকবে, এখানে 3টে চেয়ার থাকে, দেখো 3টে চেয়ার থাকে মানে 6 জন ঢুকতে পারে, তাহলে তুমি ভাবো এখানে 2 হবে, এখানে আরো 6 জন ঢুকবে, তাহলে এখান থেকে আরো 8 জন চলে গেল, তাহলে কতজন পড়ে থাকবে আর 10 জন। এরপরে এখানে 2 জন, এখানে 6 জন, এখানে 6 জন, তাহলে দেখো টোটাল কজন, এখানে 8 জন পড়ে থাকলো আর 2 জন, তাহলে তুমি ভাবো লাস্টে 2D তে আর কজন পড়ে থাকবে, 2 জন পড়ে থাকবে না? ভাবো খুব ঠান্ডাভাবে চিন্তা করে দেখো। তাহলে দেখো প্রথমে 2 জন পুরো ফুল হবে, তারপরে যেটা পড়ে থাকবে সেটা অন্য রুমে ঢুকবে, প্রথমে 2 জন, তারপরে এখানে 2 জন, তারপরে 6 জন, তারপরে এখানে 2 জন, এখানে 6 জন, এখানে 2 জন, তাহলে তাহলে 2 2 6 2 6 2, তাই নয় কি? তাহলে আমার যদি হাতে 20টা ইলেকট্রন থাকে, 20টা ইলেকট্রন থাকে, তাহলে আমি কি করব, এরকম ভাবে ঢোকাবো, ঠিক আছে, এরকম ভাবে ঢোকাবো। কিন্তু আব্বাও বলছে যে জিনিসটা এতটাই যাই হোক আমি ভুলটাই আগে বলি। তাহলে তুমি ভাবো তোমার কাছে 20টা যদি এবার ইলেকট্রন থাকে, তুমি ওই অ্যাটমের মধ্যে কোথায় কোথায় ঢোকাবে জিনিসটাকে, 1s এ দুটোকে ঢোকাবে, তাই তুমি লিখতে পারো 1s2, 2s এ দুজনকে ঢোকাবে 2s2, 2p তে 6 জনকে ঢোকাবে 2p6, 2p6, অ্যান্ড 3s এ কজন ঢোকাবে, 3s এ দুজনকে ঢোকাবে, 3p তে 6 জনকে ঢোকাবে, 3p তে 6 জনকে ঢোকাবে, আর 3d তে দুজনকে ঢোকাবে, হ্যাঁ কি না? এটাই তো তুমি করবে লিটারালি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d2, এটাই করবে। এই অবধি তোমার না অ্যারেঞ্জমেন্টটা ঠিক ছিল, এই অবধি অ্যারেঞ্জমেন্টটা ঠিক ছিল। আব্বাও তোমার জন্য একটা সহজ করে দিয়েছে জিনিসটাকে, সেটা হচ্ছে উনি বলেছেন যে কার এনার্জি বেশি, ঠিক আছে, যার এনার্জি বেশি সে পরের দিকে থাকবে, এবং ইলেকট্রনগুলো কি অর্ডারে ফিল হবে সেটাই অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো যায়। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমি কি করেছি, সেম 1 2 3 4 এরকম ভাবে সাজিয়েছি, উনিও সেভাবে সাজিয়েছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এরকম ভাবে সাজিয়েছে। উনি বলেছেন যে ইলেকট্রনগুলো কিভাবে ভর্তি হবে, ইলেকট্রনগুলো ভর্তি হবে প্রথমে 1s, তারপরে এরকম ভাবে উঠে যাবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, 2p 3s, ঠিক আছে, তারপরে তুমি চলে যাবে 3p 4s, তারপরে 3d 4p 5s, এই অবধি জানলেই হবে, পরে না জানলেও চলবে। তাহলে ওনার অর্ডারটা কি, 1s 2s 1s 2s 2p, 1s 2s 2p 3s, 1s 2s 2p 3s, 3s এর পরে 3p, বললাম না এরপরে আমরা দেখো এই জায়গাটাই ভুল করেছি, ঠিক আছে। তারপরে দেখো কোথায় ঢুকেছে, 1s 2s 1s 2s 2p 3s 3p, তারপরে কিন্তু ঢুকেছে আবার গিয়ে দেখো 3p এর পরে 4s এ, তার মানে অ্যাকচুয়ালি এখানে যে দুটো ইলেকট্রন আমরা অ্যাড করেছি, সেটা দুটো ইলেকট্রন এখানে না গিয়ে কোথায় যাবে, অ্যাকচুয়ালি 4s এ ঢুকবে, এখানে ঢুকবে। তার মানে এই যে 20টা ইলেকট্রন আমি করেছি, এটা 3d হবে না, অ্যাকচুয়ালি কি হবে, 4s2 হবে। কেন, অ্যাকর্ডিং টু আব্বাও প্রিন্সিপাল, আব্বাও বলেছে এরম ভাবে হবে। তো তুমি দেখো কত ইজি হয়ে গেছে। তাহলে তোমাকে এটা পুরো 30 অবধি তোমাকে মুখস্থ করতে হবে, 30 অবধি, ঠিক আছে। তার মানে তুমি আব্বাও প্রিন্সিপালটা কিভাবে করবে, প্রথমে দেখো ভালো করে বোঝো, এটা দেখো কি হবে, তাহলে 1s 2s 2p 3s 3p 4s 3d, ব্যাস এইটুকু জানলেই হবে, আর কিছু জানতে হবে না। তাহলে ফরম্যাটটা কি, শুধু এই 3dটা যেটা আমরা আগে জানতাম
তার আগে 4s হবে আর 3d তার পরে ঢুকবে। তার মানে আগে 4s এ ঢুকবে দেন 3d তে ঢুকবে। তোমারটা পুরো অ্যাজাম্পশনটা অলমোস্ট ঠিক ছিল। আমি বলেছি আমার 30 অবধি জানলে হবে, তাহলে 3d তে 30 অবধি পূরণ হয়ে যায়, তার বেশি আমরা জানবো না। তাহলে আমরা বলতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 যদি বলি, বোঝা গেল? তার মানে আমরা কি করব, আমরা কিন্তু 3d তে পরে ঢোকাবো, 4s কে আগে ঢোকাবো। দেখো তাহলে এইটুকু মুখস্থ তোমাকে করতেই হবে, 1s 2s 2p 3s 3p 4s 3d। ঠিক আছে, দেখো ইজি, অনেকটা আমি ইজি করে দিয়েছি, অনেকটা ইজি করে দিয়েছি। তাহলে আমার আব্বাউ প্রিন্সিপালটাকে যদি দেখা যায়, তাহলে আব্বাউ প্রিন্সিপালটা আমরা কতদূর পড়বো? তাহলে আমরা 4s অবধি পড়বো বা 4s 3d এই অবধি পড়বো, মানে আমাদের এর বেশি আর লাগবে না। এটুকু আমরা মুছে দিচ্ছি লিটারালি, এটা নর্মাল রুল আব্বাউ প্রিন্সিপালের। ঠিক আছে, এটা নর্মাল রুল। দেখো তাহলে আমরা মোটামুটি পড়বো কি, এইটাই পড়বো। ঠিক আছে, এটাই পড়বো। এই এই হচ্ছে তোমার পুরো ফরম্যাট। তাহলে কি 1s 2s 1s 2s 2p 3s 3p 4s 3d পারবো তো আমরা করতে, এটাও আমার লাগবে না 3d অবধি। বলো কারো কোনো এই অবধি প্রবলেম নেই? এবার তোমরা এইভাবে মুখস্থ করবে যে এসে দুটো হয় সর্বদা। তাহলে 1s2 2s2 পিতে সবসময় কি হয়, 6টা হয়। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এইভাবে তোমরা মুখস্থ করবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এইভাবে বারবার বারবার তোমাকে মুখস্থ করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। বোঝা গেল? তাহলে তুমি ভাবো একটা জিনিস, আমি এটাকেও দরকারে তোমাদের সুবিধার্থে ডিলিট করে দিচ্ছি, যাতে করে তোমার কনফিউশন কোনোভাবেই ক্রিয়েট না হয়। ঠিক আছে, 3d অবধি আমার হলে হয়ে যাবে, এটাকেও ডিলিট করে দিচ্ছি। ঠিক, কি হলো? এই এবার দেখো, তোমায় যদি বলা হয় যে ধরো যার 6টা ইলেকট্রন আছে, খুব ঠান্ডাভাবে তোমরাই বলবে একটু পরে, জাস্ট আমি কয়েকটা বলে দিই তাহলে তোমার সুবিধা হবে। ধরো তোমার কোনো একটা অ্যাটমের মধ্যে 6টা ইলেকট্রন আছে, 6টা। তাহলে তুমি কি করে করবে? চলো আমি আবার সেই ছবিটা আঁকছি। ধরো এটা 1s, এটা 2s, এটা 3s, এটা 4s। আমাদের তো এই কটা এসি লাগবে, এর বেশি তো আর লাগবে না। 1s 2s 3s 4s। তারপর দেখো 2p লাগবে, 3p লাগবে, একদম সমান সমান সব সাইজ। 3p লাগবে অ্যান্ড 1s2 2s2 2p6 3s2 3p6 3d লাগবে, আর এই ডিটা লাগবে, তাই তো? আর 4s লাগবে। এবার ভাবো এখানে কি, এটা তাহলে নাম দিচ্ছি আমি, এখানে নাম দিচ্ছি আমি 1s, এটা 2s, এটা 3s, এটা 4s, এটা তোমার 2p, এটা তোমার 3p, এটা তোমার 3d। আচ্ছা, অ্যাকর্ডিং টু আব্বাউ প্রিন্সিপাল কিভাবে ফুলফিল হবে? প্রথমে 1s এ যাবে, তারপরে 2s এ যাবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এই ফরম্যাটে যাবে, এইটা মাথায় রাখো। ক্লিয়ার? এবার দেখো তোমার যদি কোনো একটা অ্যাটমে 6টা আছে, তাহলে তুমি কি করে অ্যাড করবে? দেখো প্রথমে কটা ধরে, এখানে ম্যাক্সিমাম দুটো ধরে। তাহলে আমরা কি করব, এখানে এখানে আমরা করব 2, দুটো ঢুকলো, আর পরে থাকলো কটা, 4টে। এখানেও ম্যাক্সিমাম দুটো ঢুকতে পারে, তারপরে কি হবে, তারপরে এখানে আর দুটো ঢুকবে। পিতে ম্যাক্সিমাম 6টা ধরতে পারে, বাট যার অ্যাটমিক নাম্বার 6, তার ফর্মুলা কি হবে, 1s2 2s2 2p2। আচ্ছা, যার অ্যাটমিক নাম্বার 8, যার অ্যাটমিক নাম্বার 8 তার কি হবে, যার অ্যাটমিক নাম্বার 8 তার কি হবে, 1s2 2s2 2p4। যার অ্যাটমিক নাম্বার 8, যার অ্যাটমিক নাম্বার 10 তার কি হবে,
যার অ্যাটমিক নাম্বার 10 তার কি হবে? যার অ্যাটমিক নাম্বার 8 তো তুমি দেখলে, 10 যার তার কি হবে? 2 2 6 1s2 2s2 2p6। যার অ্যাটমিক নাম্বার 12 তার কি হবে? বা যার 11 তার কি হবে? 1s2 2s2 2p6 4s1। যার অ্যাটমিক নাম্বার 12 তার কি হবে? যার অ্যাটমিক নাম্বার 12 তার কি হবে? 1s2 2s2 2p6 4s2। ক্লিয়ার? যার অ্যাটমিক নাম্বার 13 তার কি হবে? 1s2 2s2 2p6 4s2 3p1। বোঝা গেল জিনিসটা? তো এবার তুমি আমাকে একটু বলো তো, যদি আমি তোমাদের কোশ্চেন করি যে ধরো কারো অ্যাটমিক নাম্বার, ধরো আমি বলছি কারো অ্যাটমিক নাম্বার 15, কারো অ্যাটমিক নাম্বার 15, কে বলবে একবার জাস্ট আমাকে একটু বলো যে অ্যাটমিক নাম্বার 15 সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে? কে বলবে? যে বলবে তাকে আমি জাস্ট মিউট করে দেওয়ার অপশান দিচ্ছি। কে বলবে যার কনফিডেন্স রয়েছে? ঠিক আছে, আমি আনমিউট করছি, তোমরা বলো, যে কোনো একজন বলো যে হ্যাঁ আমি বলবো। শবনম বলবে? বলো, যার অ্যাটমিক নাম্বার 15 তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবে? হ্যাঁ। হুম। এই 3s2 কেন? হ্যাঁ, কটা হলো? 10টা হলো। 3s2 2p3। আচ্ছা, তাহলে 10টা আর 3টে 13 14 15, একদম এক্স্যাক্টলি ঠিক। তাহলে আমরা এটাকে লিখতে পারি যার অ্যাটমিক নাম্বার 15 সেটা হবে 1s2 2s2 2p 1s2 2s2 2p6 3s2 3p3। পারি লিখতে আমরা এটাকে? ভেরি গুড। তাহলে কেউ একজন আমাকে একটু বলে দাও যার অ্যাটমিক নাম্বার 19, যার অ্যাটমিক নাম্বার 19 তারটা কি হবে? অন্য কেউ একজন বলো, যার অ্যাটমিক নাম্বার 19 তার কি হবে? আস্তে আস্তে করে ক্যালকুলেশন করে করে বলো, ফটাফট বলো। হ্যাঁ হ্যাঁ বলো বৈশাখী। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে এটা কত হলো? অ্যাটমিক নাম্বার কত বললাম আমি? অ্যাটমিক নাম্বার 19 বললাম। অ্যাটমিক নাম্বার 19 বললে একদম ঠিক আছে। আচ্ছা, কেউ আমাকে বলো, বৈশাখী আর শবনম ছাড়া অন্য কেউ বলো, যদি আমি অ্যাটমিক নাম্বার 21 করি তাহলে কি হবে? যদি আমি অ্যাটমিক নাম্বার 21 করি, বলো, অন্য কেউ বলো, ফটাফট ফটাফট বলো। প্রিয়ম্বদা, জয়শ্রী, সৌভিক, বলো কেউ একজন। তানজিনা। দেখো, তুমি বুঝতে না পারলে তার মানে আমার ব্যর্থতা, আমি তোমাকে বোঝাতে পারিনি। না বলা মানেই তুমি বুঝতে পারোনি, এটা আমি ধরে নেব। বলো কেউ একজন। আচ্ছা, প্রিয়ম্বদা বলো, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে সৌভিক বলো, আম, কত নাম্বার বলছে? 21 তো? চলো, 1s2 2s2 2p6 3s2, কতগুলো হলো 3p6 অবধি? ভেরি গুড, 18টা হয়েছে একদম। তারপর ভেরি গুড, 4s2 3d1, অসাধারণ। এই তো হয়ে গেছে, তো একটু সাহস করে তো বলতে হবে না। এবার আমায় তানজিনা বুঝতে পেরেছে বলছো, তো তানজিনা আমাকে বলবে, লাস্ট আর একটা বলবো আমি, এরপরে এরা অনেক অনেক এক্সেপশনাল রুল ফুল রয়েছে, সেগুলো তোমাদের শেখানো হবে। আগে এটা না বুঝলে তো হবে না, আরো অনেকটা ক্লাসের অনেক কিছু রয়েছে এখনো। বলো, লাস্ট একটা শুনবো। 23 23 23 বলো তানজিনা।
1s2 2s2 6, 6টা ধরে, হ্যাঁ, এস এ 2, পি তে 6, ডি তে 10, হ্যাঁ, 3s2 3p6 4s2, কতগুলো বাকি রয়েছে আর? 20টা হয়ে গেছে। 3d3, একদম একদম একদম। তাহলে একদম একদম ঠিকঠাক, তার মানে তোমরা শিখে গেছো। এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে 1 থেকে শুরু করে 30 অবধি, 1 থেকে শুরু করে 30 অবধি যতগুলো রয়েছে, দেখো 1 থেকে শুরু করে 30 অবধি তুমি যদি অ্যাটমগুলোকে দেখো পিরিয়ডিক টেবিলের, তাহলে সেটা হচ্ছে আমি কিভাবে মুখস্থ করি সেটা তোমরা মনে হয় আমাকে আগে থেকেই জানো। আমি মুখস্থ করেছি এরম ভাবে, ঠিক আছে? মানে এটা জাস্ট 30 অবধি যে অ্যাটমগুলো রয়েছে আমি মুখস্থ করেছি ছোটবেলায় ক্লাস 8-এ, সেটা আমি আজও ভুলিনি। HHELI BEB, HHELI BEB, CNOF, NEMGAL, SIPSCL, ARKCA, SCTIV, ক্রোমিয়াম, কার, ম্যান, ফি, কো, নাই, কু, ঝিকঝিক, জেডেন। আচ্ছা, এর মধ্যে কার, ম্যান, ফি, কো কোবাল্ট, আর এটা হচ্ছে কু মানে সিইউ, কপার। বোঝা গেল? তোমার কাজ হচ্ছে, এই দেখো এখানে 30টাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 2 3 4 5 6 7 8 9 10, 20টাই আছে, মানে 30টাই আছে। তো এই 30টা তোমাকে মুখস্থ করতে হবে। দেখো আমি এখানে কতগুলো দিয়ে দিয়েছি, এই হাইড্রোজেন, কার্বন, সিলিকন, সিএল, ক্যালসিয়াম, তো তারপর তোমার টাইটেনিয়াম, এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো দেওয়া আছে। তো তুমি ভাবো এর মধ্যে কিছু ভুলও থাকতে পারে, কিছু ঠিকও থাকতে পারে, ঠিক আছে? এবার ভুলটা আমি সংশোধন করেছিলাম কিনা মনে নেই, তুমি একবার দেখো তো, আমরা এখনই সংশোধন করছি। হাইড্রোজেনের একটা আছে, কোথায় ঢুকবে? 1s1-এ ঢুকবে। 6টা হলে 1s2 3s2 3p2, একদম ঠিক আছে। 14টা 1s2 2s2 2p6, 10টা হয়ে গেছে 14টা। 17টা কি? 1s2 2s2 2p6 3s2 3p5, একদম ঠিক আছে। 20টা হলে 4s2, আর 23টা হলে 1s2 2s2 2p6 3s2 2p6 4s2 3d3। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তোমাদের এতক্ষণ যা শেখানো হয়েছে তোমরা শিখে গেছো। তো এর মধ্যে একটা জিনিস এবার তোমাকে সংশোধন করতে হবে এই রুলের মধ্যে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে যার অ্যাটমিক নাম্বার 21 বা যার অ্যাটমিক নাম্বার 23, তারটা কি হবে বলো? 23 যদি হয় অ্যাটমিক নাম্বার, ওই ছবিটা ছাড়া বলতে পারবে? প্রথমে দেখো 1s এরম ভাবে লিখতে হবে, প্রথমে 1s 2s 2p, দেখো আগে 2 ঘর পূরণ হয়ে গেল, 3s 3p 3d, 3-এর ঘর পূরণ হয়ে গেল 4s। বা যাই হোক, তুমি যদি তোমাদের যেটা শেখানো হয়েছে সেটা যদি লেখো 4s আর 3d, এরকম ভাবে তোমাদের শেখানো হয়েছে 1s 2s 2p 3s 3p 4s 3d। যদি 23টা হয় 2 2 6 2 6 2 3, এটাই তো না? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3, একদম তোমরা নিজেরাও বলেছো যে দিস ইজ দ্য রুল অ্যান্ড সবাই এটা করতে পারবে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো দেখি, কার মধ্যে বলো না, এর মধ্যে কোন একটা অসামঞ্জস্যতা কিছু লাগছে তোমাদের কাছে? যে এই যে যে লেখাটা আমি লিখলাম, এই যে 1s2 2s2 2p6, এর মধ্যে কোন একটা কেমন কেন জানি না তোমার কাছে মনে হবে যে এই জায়গাটা কেমন একটা লাগছে এই পুরো লেখার মধ্যে, সেটাই তোমাকে সংশোধন করতে হবে। বলো তো সেটা কি? কেউ বলতে পারবে কি সেটা? আচ্ছা তোমাদের আমি একটা হিন্টস দিচ্ছি। ধরো লেখা হলো
হ্যাঁ সাবনাম ঠিকই বলেছে, 3D একদম। ব্যাপারটা এরকম, ধর আমি এ থেকে জেড অবধি সাজাচ্ছি, এ বি সি ডি, বা এ বি সি ডি ই এফ জি, এরকম যদি করি তো তোমার খটকা কোথায় লাগবে? আরে ইটা তো আগে যাওয়া উচিত, এফটা তো পরে যাওয়া উচিত। তুমি ভাবো যে আমি সেকশন ওয়াইজ সাজাচ্ছি, এটা হচ্ছে এ সেকশনের মানুষ, এটা বি সেকশনের মানুষ, এটা সি সেকশনের মানুষ, এটা ফোর সেকশন, আচ্ছা এখানে আবার সি সেকশন ঢুকে গেল, তার মানে তোমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ, এটা ডিটা কেন পেছনে দেওয়া হয়েছে, ডিটাকে তো আগে দেওয়া উচিত। সেই জন্য তুমি যেটা যেভাবে ইলেকট্রন বিন্যাস করেছো দিস ইজ রাইট, বাট যখন তুমি লিখবে তখন ডিটাকে আগে লিখতে হবে, কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3। দেখো আগে 4s এ ঢুকবে, 3d তে পরে ঢুকবে, বাট যখন সাজিয়ে লিখবো 3d কে আগে লিখবো। তাই দেখো লেখা রয়েছে 4s আগে পূর্ণ হবে, 3d পরে পূর্ণ হবে, কিন্তু 3d আগে বসবে, বাংলায় লিখে দিয়েছি আমি পুরো। ক্লিয়ার একদম সবার কাছে? তাহলে এবার আমায় বলো তো, যে কোনো একজন, যে কোনো একজন আমাকে বলো, আহ, যারা বুঝেছো তাদের ক্ষেত্রে, আহ, জয়শ্রীর কাছ থেকে শুনতে পারলে সব থেকে ভালো হতো, ঠিক আছে, বা বৈশাখী, আম, পোদ্দার নয়, অন্য যে রয়েছে বেরা, তো তোমাদের দুজনে যে কোনো একজন বললেই ভালো হতো, বাকি অনেকেই বলেছে। তো যদি বলা হয় যে 24 নাম্বার, তাকে তুমি কিভাবে অরিয়েন্ট করবে? পারবে তোমরা দুজনের কেউ একজন বলতে? না হলে যারা বলেছো আগে তাদের থেকে শুনবো, একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, যে না আমি বলবো না, তাহলে আলাদা ব্যাপার। আর যদি কেউ বলো তাহলে ফাটাফাট বলো। হ্যাঁ জয়শ্রী, বেশ, ভেরি গুড। তো বলো, তোমাকে, তোমার তো মাইক অনই রয়েছে, বলো আস্তে আস্তে করে বলো, এটা দেখে দেখেও বলতে পারো ফটাফট। হ্যাঁ আস্তে আস্তে, 1s2 2s2 2p6 3s2 3p5, 24 কিন্তু, 3p6, 4s1 হলে 21 হচ্ছে, না 19 হচ্ছে। বুঝেছো? 24 অব্দি যেতে হবে তো। বৈশাখী, কমপ্লিট করো এটাকে। 4s, হ্যাঁ হ্যাঁ, তারপর 4, 4s2 একদম, 3d4, ভেরি গুড। তাহলে দেখো একটা জিনিস, এবার এটাকে সাজিয়ে লেখো জয়শ্রী। 1s2 2s2 2p6 3s2 3p6 3d4, অসাধারণ। এবার চলো তোমাকে শর্টকাট শেখাই। দেখো সবসময় মাথায় রাখবে, শর্টকাট শেখো, শর্টকাট দারুণ জিনিস, খুব ভালো লাগছে প্রত্যেকেই করতে পেরেছো। প্রিয়ম্বাদাকে নিয়ে আমার একটু কনফিউশন থেকে গেছে, ও যেহেতু প্রিভিয়াস ক্লাস করেনি বলো, আজকে এটা তো সব থেকে হার্ডেস্ট টপিক, ফলে ও প্রিভিয়াস ক্লাস না করলে যে বুঝতে পারবে না এটা এক্সপেক্টেড, বাট তারপরেও বলেছে কিছুটা বুঝতে পেরেছে। রেকর্ডিংস দেখে যদি ও বুঝতে না পারে দেন আমি ওকে আবার জিনিসটাকে বোঝাবো, কিন্তু রেকর্ডিংস আগে দেখতে হবে। ঠিক আছে, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি একদম করে দেবো। দেখো এটা যদি আমি শিখে যাই, তো সবসময় মাথায় রাখবে, আমরা বলতো নিষ্ক্রিয় গ্যাস গুলোর নাম আমরা জানি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো হিলিয়াম, তার কতগুলো ইলেকট্রন আছে বলতো? হিলিয়ামের দুটো। নিয়নের কতগুলো ইলেকট্রন আছে জানো? 10টা। আর্গনের কতগুলো আছে জানো? 18টা। তো একটা জিনিস খেয়াল করো, যে যদি আমি 18 নাম্বার ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, অলওয়েজ মাথায় রাখতে হয় 3p6 অব্দি হয় 18টা। এবং দেখো এখানে কিন্তু সব সব কটা কক্ষ কমপ্লিটলি ফিল্ড, তাই নয় কি? দেখো সব কটা কক্ষ কমপ্লিটলি ফিল্ড।
কোনো কক্ষে কিন্তু ভ্যাকেন্ট চেয়ার নেই, তাই নয় কি? দেখো তুমি যখনই 18 অবধি যাচ্ছ, 17তে গেলে দেখো একটা একটা মানুষ এখনো রুখতে পারে, বাট 18 যখনই তুমি করবে তখন এটা কি হয়ে যাবে, 3p6 হয়ে যাবে। তাহলে দেখো পুরো ফুল, মানে পুরো ফুলফিল রয়েছে এখানে, তাই নয় কি? আর নিষ্ক্রিয় গ্যাসের এই পুরো ফুল থাকে বলেই এরা কারো সঙ্গে রিয়াকশন করে না। দেখো এ কেন রিয়াকশন করবে বলো তো? এই রিয়াকশন করবে কারণ এর একটা ইলেকট্রন চাই সম্পূর্ণ হওয়ার জন্য, তখন ও চাইবে যে আপনি আমাকে একটা ইলেকট্রন দিন। এর দেখো এর দুটো ইলেকট্রন, বা তুমি যদি দেখো এর 4s1 ফর্ম থাকলে ভালো হতো। ধরো তোমার যদি বলা হয় ধরো যার 3 ইলেকট্রন বিন্যাস, যার 3, তার কি হবে 1s2 2s1। ও বলছে দেখুন আমি আমারটা অসম্পূর্ণ রয়েছে, আপনি আমার থেকে নিয়ে যান। তাহলে কেউ কি চাইবে, কেউ সম্পূর্ণ হওয়ার জন্য ইলেকট্রন দিতে চাইবে বা ইলেকট্রন নিতে চাইবে। তো আর্গন সম্পূর্ণ, তাই তুমি কি করতে পারো জানো? তাই তুমি এখানে একটা সহজ করে দিয়েছে যে যে কোনো ইলেকট্রন বিন্যাসকে আমরা লিখতে পারি আর্গনের সাপেক্ষে 18 পরে। তাহলে তোমায় ধরো বলা হলো ক্যালসিয়ামের 20, আর্গন অব দি 3d, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি জানো শর্টকাটে, আর্গন 4s2। আর্গন মানে 3p অবধি কমপ্লিট, আর্গন মানে 3p অবধি কমপ্লিট, তাই আর্গন 4s2 লিখলে আমার কিন্তু ক্যালসিয়াম 20 অবধি কমপ্লিট হয়ে যাবে, বা ক্যালসিয়াম 20 আমরা বলতে পারবো। ধরো টাইটেনিয়াম বললো, কি হবে বলো তো? আর্গন অবধি 18, তো আর্গন 4s2 তোমাদের মতো করছি আগে, আর্গনের পরে 4s2 করলে 20 হয়, আর্গনের পরে 4s2 করলে 20 হয়, আর 3d কত হবে, 3 হবে। আর্গন 18, 4s2 করলে 20 হয়, 3d 3 হবে। এটাকে সাজিয়ে লিখলে হবে আর্গন 3d3 4s2। বোঝা গেল? ধরো তোমাকে বলা হলো 26, যার ইলেকট্রন বিন্যাস 26, তাকে আমরা কিভাবে লিখবো, আর্গন 18 হয়ে গেল, 4s2 20 হয়ে গেল, 3d6 26 হয়ে গেল। তাহলে সাজিয়ে লিখলে কি হবে, আর্গন 3d6 4s2। সবার কাছে আশা করি ক্লিয়ার। এবার আরো শর্টকাট শেখাচ্ছি, চলো। দারুণ জিনিস, কারণ বললাম তো যেটা 11-12 টিচাররা শেখাতে পারে না সেটা আমি তোমাদের আর্টসের স্টুডেন্টদের শেখাচ্ছি, ফলে অনেক শর্টকাট এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। ধরো তোমাকে কেউ বললো 23 নাম্বার ইলেকট্রন বিন্যাস লেখো, ভালো করে বোঝো, আমরা তো এক আর্গন পেয়ে যাচ্ছি। দেখো সবসময় মাথায় রাখবে 4s2, আচ্ছা 23 মানে কত গো, 20 + 3, তো 20 সাপেক্ষে ভাগবে, 20 + 3, তাহলে এটা হবে 3d3। যেটা এখানে পড়ে থাকবে সেটাই 3dর ঘাড়ে থাকবে। দেখো যদি 25 হয়, দেখো কত ইজি, আর্গন 4s2 3d5, কেন এখানে 5 রয়েছে তাই 3dর পরে 5 হবে। যদি বলা হয় তোমার 27, তাহলে কি হবে, আর্গন 4s2 3d7, কেন এখানে 7 রয়েছে, এখানে 7 হবে। যদি বলা হয় 29, তো আর্গন 4s2 3d9। এবার এটাকে সাজিয়ে লেখার দায়িত্ব তোমার, তাই আমি কি করি জানো, আমি একবারে লিখি। ধরো তোমাকে বলা হলো যে 26, তাহলে আমরা কি লিখবো, 26 আর্গন, আমি একটু গ্যাপ দিয়ে লিখি 4s2 6 3d6, তাহলে আমার আর এত লেখার দরকার হয় না। আর্গন 4s2 3d6, দেখো কত ইজি। যদি বলে আমায় 28 বলে, আমি কি লিখি জানো, আর্গন 4s2 3d8। আমার অত ভাবতেই হয় না, কেন ভাবতে না, আমি জানি এখানে 8, তো এখানে 8 হবে, এখানে 8, তো এখানে 8 হবে। ক্লিয়ার একদম সবার কাছে, কোনো প্রবলেম নেই তো? এবার দেখো, এবার আমি একটা বড় ধরো 30, সেটাকে ডিটেলে লিখছি, কিভাবে লিখবো, একদম সেফলি লিখে যাও, 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যালার্ট হয়ে যাও। কেন, আর্গন অব্দি তুমি লিখে ফেলেছো, আর্গন অব্দি মুখস্থ করতে হবে, 1s2 2p6 এরকম ভাবে একদম ফ্রিকোয়েন্টলি 1s2 2s2 2p6 3s2 একদম ডিটো থাকবে আর্গন। দেন 4s2 কি হবে, 3d10, কত ইজি না? কেন 10, কারণ এখানে 10 আছে, তাই লাস্টে 10 আছে, তাই 10। যদি বলা হয় 27, কি করব, 1s2 2s2 2p6 3s2 3p6, একদম চোখ বন্ধ করে, 18-এর উপরে হলেই চোখ বন্ধ করে অবধি লিখবে, দেন 4s2 লিখবে, দেন 3d7 করবে, কারণ 27। বোঝা গেল সবার কাছে? তাহলে তাহলে ফটাফট আমাকে একজন শুনিয়ে দাও তো।
এই রুলে এই রুলে কার কাছ থেকে শুনবো, কার কাছ থেকে শুনবো? তানজিনার কাছ থেকে, সৌভিকের কাছ থেকে শুনবো। চলো সৌভিক বলো, যদি তোমাকে বলা হয় 26, তাহলে তুমি ফটাফট কি করে লিখবে প্রথম থেকে? আর্গন দিয়ে নয়, প্রথম থেকে। বেশ বেশ 3s2 3p6 কি 2s2, এটা 2p6 হবে, হ্যাঁ 1s2 2s2 2p6 3s2 3p6। কোথায় লিখবে একটু গ্যাপ দিয়ে? 3d। অসাধারণ অসাধারণ, দেখো খুব ভালো ব্যাপার, খুব ভালো ব্যাপার। তো আমাকে একটু জাস্ট মেসেজে বলো যে এর মধ্যে তোমরা কারা সায়েন্স নিয়ে পড়াশোনা করোনি, আর্টস নিয়ে পড়াশোনা করেছো বাট বুঝতে পেরেছো, এটা আমি একটু জানতে চাইছি, কারণ এটা সবার জানা উচিত। যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো এইটুকু বুঝতে পেরেছো। এখন আরেকটা রুল বাকি আছে, এই যে জিনিসটা তোমাদের আমি শিখিয়েছি তাতে তুমি 30টার মধ্যে 28টা ঠিক করতে পারবে। দুটো তুমি এখনো ইলেকট্রন বিন্যাস ভুল করছো এই 30টার মধ্যে, সেটাকে শেখার জন্য হুন্স রুল শিখতে হবে। তো বলো আমাকে একটু, তার আগে শুনে নি কে কে আর্টস নিয়ে পড়াশোনা করছো, তারপরেও তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রিয়াম্বাদা আর্টস, বৈশাখী আর্টস, সৌভিক কমার্স, তার মানে সায়েন্সে এইগুলো তোমরা জীবনে কোনোদিন পড়োনি। শবনাম আমি পিওর সায়েন্স ছিল না, আচ্ছা তানজিনা আর্টস। তাহলে দেখো তোমরা ম্যাক্সিমাম সবাই আর্টস নিয়েই পড়াশোনা করেছো, এই জিনিস আগে কোনোদিন শেখোনি। সত্যি বলছি এই জিনিস 11-12 স্যাররাও শেখাতে পারে না, বলাটা ভুল, কঠিন শেখানো খুব, কারণ তারা এইভাবে শেখায় না। কারণ তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো মানে ওরা মনে করে তোমরা একটা বিরাট মানসিকতা নিয়ে এসছো, ফটাফট একটা রুল বলে দেয় শিখে নেয়, কিন্তু লিটারালি না এটা। ঠিক আছে, এটা এতটা কঠিন নয়, এটা ইজি। ঠিক আছে, প্রিয়াম্বাদার কাছ থেকেও আমি ভালো রেসপন্স পেতাম যদি ও কালকের ক্লাসটা করতো, আগের দিনের ক্লাসটা করতো, বা রেকর্ডিংসটা দেখে আপডেট থাকতো, তাহলে ওর কাছ থেকেও ভালো রেসপন্স পেতাম। কারণ আজ অব্দি আমার কোনো স্টুডেন্ট এই জিনিস বুঝতে পারেনি, এটা হয়নি। ঠিক আছে, তো দেখো এবার তুমি দেখো আর একটা রুল, আর একটা রুল তোমাদের কাজ কি তাহলে? তোমাদের কাজ হচ্ছে বাড়িতে গিয়ে 1 থেকে শুরু করে 30 অবধি, 1 থেকে শুরু করে 30 অবধি তোমাদের কাজ হচ্ছে লেখা। যেমন কি 1s1 2, 1s1 1s2 3, 1s2 2s1 4, 1s2 2s2, এরকম ভাবে পুরো 30 অবধি তোমরা লিখবে। ওই 3d কে পরে আগে লিখবে, 4s কে পরে লিখবে, যেভাবে বলা হয়েছে। তুমি যদি এইভাবে লেখো লেখো তাহলে তুমি 30টার মধ্যে কতগুলো ঠিক করবে জানো? তুমি 28টা ঠিক করবে, বাকি দুটো তোমার ভুল হবে, বাকি দুটো তোমার ভুল হবে। ইলেকট্রন বিন্যাসে কত নাম্বার ইলেকট্রন বিন্যাস? 24 নাম্বার ইলেকট্রন বিন্যাস তোমার ভুল হবে, এবং 29 নাম্বার ইলেকট্রন বিন্যাস তোমার ভুল হবে, কারণ সেখানেও কিছু এক্সেপশনাল ব্যাপার রয়েছে যেটা তোমাকে মাথায় রেখে জিনিসগুলোকে করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা জানবো হুমস রুল। কেন জানছি? এই দুটো ইলেকট্রন বিন্যাসকে ঠিক রাখার জন্য। তুমি এখন অবধি যতগুলো করবে 28টা ঠিক করবে, 24 নাম্বারে তুমি কি করবে? 24 নাম্বারে কি করবে আমি শর্টে লিখছি, আর্গন 4s2 3d4, আর 29 নাম্বারে তুমি কি করবে? আর্গন 4s2 3d9। তুমি তো কিছু ভুল করনি, বাট আমি বলছি বা সায়েন্স বলছে বা কেমিস্ট্রি বলছে তুমি ভুল করেছো। কেন? কারণ তুমি হুমস রুল জানো না। তা বাদে বাকি যা তুমি করবে সব ঠিক করবে, সব ঠিক করবে। এই দুটোতে একটা এক্সেপশনাল রয়েছে, এই দুটোতে এক্সেপশনাল রয়েছে। চলো হুন্স রুলের রুলটা বোঝার চেষ্টা করো। হুন্স রুল কি বলেছে? হুন্স রুল বলেছে every orbital in a soft shell is singly occupied with one electron before any one orbital is doubly occupied, and all electrons in singly occupied orbital has the same spin. এটা বোঝার কোনো দরকার নেই, বাংলায় লিখে দিয়েছি ওই জন্য তোমাকে আমি। দেখো হুন্স রুল কি বলেছে? সমশক্তি সম্পন্ন কক্ষক গুলির ক্ষেত্রে কোনো কক্ষককে ফাঁকা রেখে অন্য কোনো কক্ষক জোটবদ্ধ হতে পারবে না। কি বললাম? সমশক্তি সম্পন্ন কক্ষকগুলির ক্ষেত্রে কোনো কক্ষককে ফাঁকা রেখে কোনো কক্ষক জোটবদ্ধ হতে পারবে না। নাম্বার 2, রুল নাম্বার 2 কি বলেছে? সমশক্তি সম্পন্ন কক্ষকগুলির ক্ষেত্রে প্রতিটি কক্ষকে প্রথমে একটি করে ইলেকট্রন দিতে হয়। নাম্বার 3,
সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণের জন্য সর্বাধিক স্থায়িত্ব লাভ করে। এই রুল নাম্বার 3তেই তুমি 24 আর 29 নাম্বার ইলেকট্রন বিন্যাস ভুল করবে। চলো তাহলে হুন্ডস রুলকে এক এক করে শেখার চেষ্টা করি। তুমি আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী শিখে গেছো যে কি করে লিখতে হয়। এবার আব্বাও প্রিন্সিপালকে তো লিখলে, এবার ইলেকট্রন ঢুকবে কি করে। ধরো আমি যদি তোমাকে বলি যে ধরো কার্বন 6, আচ্ছা এই কার্বন 6-এ তুমি আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী কি জানো? 1s2, 2s2, 2p2, বাট হাউ দে আর অ্যারেঞ্জড সিস্টেমেটিক্যালি, কিভাবে তারা সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জড আছে সেটা তো তুমি জানো না। দেখো আমরা কি দেখো এই জন্য তোমাদের আমি এগুলো শিখিয়েছি। আচ্ছা 1s মানে একটা বেডরুম, 2s মানেও একটা বেডরুম, 3p মানে একটা বাথরুম যেটা বড় হয়। আচ্ছা বাথরুমে কি থাকে? 3টে চেয়ার থাকে। এটা তো দেখো এই জিনিসই তোমাদের আমি শিখিয়েছি, হ্যাঁ কি না? এই জায়গাগুলোতে তাই তো শিখিয়েছি। দেখো 1 2 3 সবার দেখো বেডরুম সেম সাইজ, প্রত্যেকের বাথরুম সেম সাইজ। বাথরুমে কটা চেয়ার? 3টে চেয়ার। দেখো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 আগের দিন শিখিয়েছি। তাহলে এরম ভাবে আমরা লিখবো। ক্লিয়ার? তাহলে দেখো ইলেকট্রনগুলো কি 2 আছে, দেখো এই দুটো তো, এটা 1s কক্ষ, এটা 2s কক্ষ, এটা 2p কক্ষ, ঠিক আছে? তাহলে 1s কক্ষে 2 আছে মানে কিভাবে হবে জানো? এরকম ভাবে দুটো বসবে। আমি তোমায় কি বলেছিলাম যে চেয়ারটা এমন ভাবে রয়েছে যে দুজন দুদিকে বসতে পারে, এইদিকে একজন মুখ করে, এইদিকে একজন মুখ করে। এখানে তাহলে কিভাবে বসবে? দুজন অপোজিট মুখী, এরকম ভাবে একজন বসবে, এরকম ভাবে একজন বসবে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে ইলেকট্রনগুলোকে আমরা সিম্বলাইজ করি। তাহলে কিভাবে? দুটো ইলেকট্রন এরকম ভাবে ঢুকবে। নেক্সট দুটো এখানেও তাহলে কিভাবে ঢুকবে? এরকম ভাবে। আচ্ছা 2p তে ইলেকট্রন যাবে কি করে? বলছে অ্যাকর্ডিং টু হুন্ডস রুল সমশক্তি সম্পন্ন কক্ষক, দেখো এটা এটা এটা, এই যে 3টে কক্ষক, যদি আমি 1 2 3 নাম দেই, এই 3টে কক্ষক সমশক্তি সম্পন্ন, ঠিক আছে? কি বললাম? এই 3টে কক্ষক সমশক্তি সম্পন্ন। আচ্ছা সমশক্তি সম্পন্ন মানে দুজনের, তিনজনেরই পাওয়ার সেম। তো বলছে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলির ক্ষেত্রে কোনো কক্ষককে ফাঁকা রেখে অন্য কক্ষক জোটবদ্ধ হতে পারবে না। তাহলে এই দুটো ইলেকট্রন আছে কি করে? এরকম ভাবেও থাকতে পারে, ঠিক আছে? তারপরে এরকম ভাবেও থাকতে পারে, আবার এরকম ভাবেও থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে। তাহলে আছে কি করে? এই দুটো ইলেকট্রন এইখানে কিভাবে রয়েছে সেটা হচ্ছে হুন্ডস রুল দ্বিতীয় রুল কি বলছে? বলছে সমশক্তি সম্পন্ন কক্ষগুলির ক্ষেত্রে প্রতিটি কক্ষকে একটি করে ইলেকট্রন দিতে হয়। তাহলে দেখো এখানে আমি একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, ব্যাস আমার দুটো ইলেকট্রন শেষ। তাই 2p এইভাবে অ্যারেঞ্জড রয়েছে। কি বললাম? তাহলে 2p এইভাবে অ্যারেঞ্জড রয়েছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা নেক্সট দেখো, যদি তোমাকে বলা হয় কোনো একটা ইলেকট্রন বিন্যাস যদি থাকে 2p7, যদি কোনো ইলেকট্রন বিন্যাস থাকে 2p7, তাহলে আমার কাছে পিতে দেওয়ার মতো 3টে রয়েছে, তাহলে সমশক্তি সম্পন্ন কক্ষগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তুমি ভাবো যদি এরকমটা হয়, তোমরা 3জন আমার কাছে পড়ছো, ঠিক আছে? আমি প্রত্যেকে আমার কাছে সমান স্টুডেন্ট, প্রত্যেকে আমাকে মান্থলি পেমেন্ট করছো সেম অ্যামাউন্ট, প্রত্যেকে আমাকে সেম অ্যামাউন্ট পে করছো। আচ্ছা প্রত্যেকে যদি সেম অ্যামাউন্ট পে করো, ভালো করে ভেবে দেখো, প্রত্যেকে যদি সেম অ্যামাউন্ট পে করো তাহলে আমি প্রত্যেকে সমানভাবে ট্রিট করব। এরকমটা হতে পারে যে আমি তোমাকে নোট দিলাম 1 মাসের, আর তোমাকে নোট দিলাম আমি 2 মাসের, তোমাকে আমি নোট দিলামই না, এটা হতে পারে না। দেখো তোমার কাছে যদি দুটো নোট থাকে তাহলে তুমি দুজনকে দিতে পারছো, 3টে নোট থাকলে প্রত্যেককে 3জনকে দিতে পারছো। সেরকম ব্যাপারটা, কাউকে তুমি এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারবে না, কাউকে তুমি দুটো নোট দিতে পারবে না, তাই না? তাহলে এরা সমশক্তি সম্পন্ন কক্ষক, কারণ পি অরবিটালস এর মধ্যে রয়েছে, তাই না? তাহলে এদের এরমভাবে ইলেকট্রন বিন্যাস হবে। যদি কারো ইলেকট্রন থাকে, সাপোজ কারো ইলেকট্রন থাকে ধরো 7টার জায়গায় কারো ইলেকট্রন রয়েছে কতগুলো? সাপোজ 8টা, তাহলে কি হবে? প্রত্যেককে একটা করে দাও, 1 2 3, আরো আমার 4টে, আরো একটা রয়েছে, এটাকে দাও। উল্টো ভাবে বসবে, আর এটা উল্টো ভাবে বসলে এরকম ভাবে জেনারেলি বসে। তাহলে তুমি এই পি এর 1 দুটো পেলো।
যদি তোমার কাছে থাকে 9টা, 8টা জায়গায় 9টা, তাহলে তুমি কি এখানে একটা দেবে? যদি তোমার 10টা থাকে তাহলে কোথায় বসবে? এখানে একটা বসবে। বোঝা গেল? তাহলে এর অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাসটা তাহলে কিরকম হবে? এর অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম ভাবে, প্রত্যেকের কক্ষে দুটো করে রয়েছে, প্রত্যেকের কক্ষে দুটো করে রয়েছে, এখানেও দুটো, এখানেও দুটো, এখানে। কিন্তু এটা ভুল লেখা। কিরকম ভাবে? 1 2 3 4 5 6। দেখো, তাই তো বলেছে সমশক্তি সম্পন্ন কক্ষগুলির ক্ষেত্রে প্রতিটি কক্ষকে প্রথমে একটি করে ইলেকট্রন দিতে হয়। তাহলে তোমার কাছে যদি থাকে, তোমার কাছে যদি থাকে 9টা, তাহলে তুমি কিভাবে লিটারালি লিখবে? কি করে 2p9 কে লিখবে? কি করে লিখবে 2p9 কে? লিখবে 1 2 3 4 5। 9টা মানে 5টা রয়েছে তোমার এখানে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কি করা হয়? এরকম ভাবে তুমি হুন্ডস রুল কে ফলো করো। তাহলে ধরো তোমাকে বলা হলো, যে আমি একটা তোমাকে পুরো ডিটেলে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার পক্ষে বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে? যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে ক্লোরিন 17, এটা তোমার রয়েছে 1s2 2s2 2p6 3s2p। চলো এটাকে আমি পুরোটা আঁকছি। দেখো, প্রথমে লিখছি আমি 1s, এটা 1s, তারপরে 2s, 2s, তারপর 2p, p সবসময় বাথরুম বড় হয়, তারপরে 3s আবার ছোট হয়, 3p আবার বড় হবে বাথরুম। আচ্ছা, p তে কটা করে চেয়ার? 3টে করে চেয়ার, 3টে করে সাব কক্ষ। তাহলে বলো, যদি তুমি এর ইলেকট্রন 1s, তাহলে এটা কি আমি নাম দিচ্ছি? এটা 1s, এটা 2s, এটা 2p, এটা 3s, এটা 3p। তাহলে বলো 1s এ দুটো ইলেকট্রন কিভাবে বসবে? অপোজিট মুখী করে। 2s এ দুটো ইলেকট্রন কি করে বসবে? এরকম ভাবে বসবে। 2p তে কটা ইলেকট্রন? 6টা, 1 2 3 4 5 6। 3s এ কটা? দুটো, এরকম ভাবে বসবে। 3p তে 5টা, 1 2 3 4 5। ব্যাস, এই আমার ইলেকট্রন বিন্যাস। এরকম ভাবে আমরা কি করব? ইলেকট্রনের অরিয়েন্টেশন করব। এরকম ভাবে আমরা কি করব? ইলেকট্রনের অরিয়েন্টেশন করব। বলো, এখানে কারো বুঝতে কোনো অসুবিধা আছে? তোমাদের মাইক অন করাই রয়েছে। ইলেকট্রন বিন্যাসে কারো কোনো প্রবলেম? যাই হোক, প্রবলেম শোনার আগে আরেকটা করি আমরা, 20 নাম্বারেরটা করি। চলো, 20 নাম্বারে কি হবে? সেম, এটা 1s, এটা 2s, এটা 2p, বড় হবে 2p, 3s আবার ছোট হবে, আবার 3p বড় হবে, 3p বড় হবে, 4s ছোট হবে। তাই তো? তাহলে বলো 20টা 2, তাহলে 1s, এটা 1s, এটা 2s, এটা 2p, এটা 3s, এটা 3p, এটা 4s। আচ্ছা, p অলওয়েজ কি হয়? p অলওয়েজ 3টে কক্ষ থাকে, p অলওয়েজ 3টে কক্ষ থাকে, এর মধ্যেও তাই রয়েছে এই যে। তাহলে এখানে দুটো, এখানে দুটো, 1 2 3 4 5 6, 1 2 1 2 3 4 5 6 1 2। লাস্ট আর একটা করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টাইটেনিয়াম 23। কি হবে এটা তাহলে? 1s 2s 2p 3s 3p 4s 3d আরো অনেক বড় বড় হয়, তাই না? তাহলে এটা কত? এখানে 3টে চেয়ার থাকে, 3টে চেয়ার করে দিলাম, এখানে 5টা চেয়ার থাকে, এখানে কি থাকে? 5টা চেয়ার থাকে। 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা চেয়ার। তাহলে চলো কি হবে? 23 2 2 1 2 3 4 5 6 1 2 1 2 3 4 5 6 1 2। টাইটেনিয়াম মানে 3D তে 3টে রয়েছে, 1 2 3। বেসিক্যালি এটাকে আগে লেখা হয়, এটাকে পরে লেখা হয়, তো সেটাকেও পরে লিখতে হবে তোমাকে, সেইভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। বোঝা গেল পুরো জিনিসটা? তো এইভাবে আমরা পুরো অ্যাটমিক স্ট্রাকচারটা করব। তো এখন অবধি তোমাদের বাড়িতে কাজ হচ্ছে 30 অবধি তুমি এই পুরো আবহাওয়া প্রিন্সিপাল ফলো করে প্রথমে এটা লিখবে, তারপরে হুন্ডস রুল ফলো করে এরকম ভাবে পাশে লিখবে। দেখবে যে এরকম ভাবে লিখবে, ঠিক আছে? মানে এটা প্রথমে লিখলে, তো প্রথমে হাইড্রোজেন লিখলে, তার নিচেই এই ছবিটা আঁকবে, তারপরে সি এটা লিখবে, তার নিচে এই ছবিটা আঁকবে, এরকম ভাবে করবে। তাহলে দেখবে তোমার তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, ক্ল্যারিটিও চলে আসবে। এবার চলো লাস্ট আরেকটা রুল বলেই আমরা
হুন্ডস রুলটা কমপ্লিট করব। এটা একসাথে পড়তে হয়, না হলে হয় না, ঠিক আছে? দেখো তোমাকে যদি বলা হয় যে হুন্ডস রুল, হুন্ডস রুলের 3 নম্বর ফর্মুলা কি? বলছে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণের জন্য সর্বাধিক স্থায়িত্ব লাভ করে। আচ্ছা দেখো একটা জিনিস, ধরো তোমাকে বলা হলো ধরো 24 নাম্বার আর 29 নাম্বার ইলেকট্রন বিন্যাস করো। আচ্ছা 24 নাম্বারে তুমি তো এখন নিশ্চয়ই জানো 1s 2s, বারবার প্র্যাকটিস করলে তুমি ধরতে পারবে 1s 2s 2p 2p 3s 3s 3p 3d 4s, এই না? এরকম নয় জিনিসটা সেম 29 নাম্বারের ক্ষেত্রেও আমরা তাই বললাম না 24 এবং 29 হুন্ডস রুলের 3 নম্বর ফর্মুলা অনুযায়ী রিঅ্যারেঞ্জড হবে। 1s 2s 2p 3s 3p 3d 4s, হ্যাঁ কি না? চলো 24 নাম্বারটা কি হবে আমি একটু লিখছি তাহলে। 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 4s 2, 24 মানে 4, 3d 4, এটা কি হবে 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 4s 2 3d 9, তাই নয় কি? আচ্ছা এবার এখানে আমার কি থাকে, 3টে চেয়ার থাকে, লিখে দিলাম। এখানেও 3টে চেয়ার থাকে, এখানে 5টা চেয়ার থাকে, সেটাকেও লিখে দিলাম। এখানে 3টে চেয়ার, এখানেও 3টে চেয়ার, এখানে 5টা চেয়ার, 5টা চেয়ার 1 2 3 4 5 1 2 3 4 5, তাই তো? চলো তাহলে হুন্ডস রুলের সূত্র অনুযায়ী 1 2 1 2 1 2 3 4 5 6 1 2 1 2 3 4 5 6, আচ্ছা 4s এ দুটো ঢুকে গেল। আচ্ছা দেখো 3d তে 4টে 1 2 3 4, তাহলে বলো এই যে জায়গাটা হুন্ডস রুলের ফর্মুলা অনুযায়ী আমরা ঠিকই লিখলাম, এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6, আমি এমনি লিখে দিচ্ছি, আমি কিন্তু ভুল লিখছি, কিন্তু আমি জাস্ট ফটাফট লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। না করে দিই নাহলে তোমরা আবার কনফিউশন ক্রিয়েট করবে। 1 2 3 1 2, এটা 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা হুন্ডস রুলের ফর্মুলা অনুযায়ী একটা কথা বলছে যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণের জন্য সর্বাধিক স্থায়িত্ব লাভ করে। আচ্ছা তোমাকে আমরা গল্প বলি, একটা গল্প বলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো একটা হোস্টেলে 3টে বা একটা রুমে 3টে স্টুডেন্ট রয়েছে, হয় না? 3টে খাট রয়েছে, একটা হোস্টেলের একটা রুমে 3জন স্টুডেন্ট রয়েছে। আচ্ছা এই 3টে ছেলের মধ্যে দুটো ছেলে কমিটেড, মানে দুটো ছেলের গার্লফ্রেন্ড আছে আর একটা ছেলে সিঙ্গেল। তো বলো তো এই রুমের স্টেবিলিটি বেশি? ভালো করে ফিল করো, দেখো রিয়েল লাইফ দিয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার কিন্তু এই জিনিসগুলোয় কোনো অসুবিধাই হবে না। ধরো একটা রুমে 3টে ছেলেই সিঙ্গেল আর একটা রুমে 3টে ছেলেই কাপল, বলো তো এর মধ্যে সব থেকে স্টেবল বা আনস্টেবল কক্ষ কোনটা? এ বি সি, কোন রুমটা সবথেকে বেশি আনস্টেবল বলো আমাকে একটু শুনি তোমাদের দৃষ্টিকোণ থেকে, রিয়েল লাইফ দিয়ে। সবথেকে আনস্টেবল মানে আমি বলতে চাইছি সবসময় একটা দ্বন্দ্ব তৈরি হবে কোন রুমের মধ্যে? দ্বন্দ্ব তৈরি হবে কোন রুমের মধ্যে? প্রিয়াম্বদা বলছে বি, তার মানে প্রিয়াম্বদা কোনোদিন রিলেশনে গেছে কিনা আমি জানি না। অফকোর্স দ্বন্দ্ব তৈরি হবে এ তে। কেন কেন এতে তৈরি হবে? বেশ বৈশাখীও ভালো বলেছো, তানজিনাও ভালো। এ, আরে বিতে তো সবাই সিঙ্গেল, দেখবে সবাই সিঙ্গেল হলে কি মজা, লাইফে কোনো গার্লফ্রেন্ড নেই, চলো বিন্দাস মজা করে বেড়াই। কেউ কখনো ভিক্টোরিয়া চলে যাচ্ছে 3 বন্ধু মিলে, কখনো ঘুরতে চলে যাচ্ছে, মানে এরা বিন্দাস লাইফ লিড করবে, ঠিক আছে? এরা 3জনই সিঙ্গেল, 3জনই ডাবল, 3জনের মতো করে আলাদা আলাদা ভাবে আমার রিলেশন আলাদা,
আমি রিলেশনের জায়গায় আলাদা, বন্ধুর জায়গায় আলাদা, এদের মধ্যে কোনো অশান্তি নেই, কিন্তু অশান্তিটা কোথায়? অশান্তিটা এখানে হবে। কেন? এই ছেলেটার গার্লফ্রেন্ড নেই, এরা রুমের মধ্যে বসে গার্লফ্রেন্ডের সঙ্গে বিন্দাস কথা বলে যাচ্ছে। অশান্তিটা কার তৈরি হচ্ছে এর মধ্যে? আরে ধুর, তোরা বাইরে যা তো, এত প্রেম প্রেম করবি বাইরে গিয়ে কর। আমরা হোস্টেলে সচরাচর আমরা এটা দেখতাম, ঠিক আছে, যে যদি কারো গার্লফ্রেন্ড থাকতো সে ঘরের মধ্যে কথা বললে আমরা তাকে বার করে দিতাম, এই ভাগতো এখান থেকে, পড়াশোনা করছি তুই এইসব ভুলভাল কথা বলে বেড়াচ্ছিস। দেখো লিটারালি ভাবো জিনিসটাকে। তার মানে এই রুমটা সবচেয়ে বেশি আনস্টেবল। তাকে একে স্টেবিলিটি করার জন্য কি দরকার? একে স্টেবিলিটি করার জন্য দরকার একে একটা গার্লফ্রেন্ড বানিয়ে দেওয়া, অথবা এই দুজনের গার্লফ্রেন্ড ছিনিয়ে নেওয়া। তো ডেফিনেটলি এই জায়গাটা একে গার্লফ্রেন্ড দেওয়াটা ইজি। তো হুনচুল এটাই বলছে যে যদি সবাই সিঙ্গেল থাকে তাহলে তারা স্টেবল, সবাই ডাবল থাকে তাহলেও তারা স্টেবল। দেখো কি সুন্দর রুল এবং কি সুন্দর হোস্টেলের লাইফটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কিন্তু যেখানে যদি এরকম একটা অসম্পূর্ণতা থাকে তাহলে তারা স্টেবল নয়। তাহলে পরমাণু কি চাইবে? পরমাণু চাইবে স্টেবিলিটি। পরমাণু একে একটা গার্লফ্রেন্ড দেওয়ার চেষ্টা করবে, হয়তো কাউকে সিঙ্গেল করে, হতে পারে। বুঝতে পেরেছো? এবার দেখো এই জায়গাটা ভাবো, এটা আগে বুঝতে পারো, 29টা ভালো বুঝতে পারবে, ক্রোমিয়ামটা একটু পরে বুঝতে পারবে। দেখো খুব ভালো করে বোঝো যে এখানে এই অবধি সব ঠিক আছে, এখানেও সব ঠিক আছে। এই রুমটা দেখো, যে রুমটার কথা আমি তোমাকে এই রুমের কথা বলছিলাম, এই রুমটায় সেরকম একটা সিনারিও তৈরি হয়েছে না? এই পাঁচজন স্টুডেন্ট থাকে এখানে, তো 5 জনের মধ্যে 4 জনেরই দেখো গার্লফ্রেন্ড রয়েছে, এর গার্লফ্রেন্ড নেই, তো এ একটা অশান্তিতে পড়ে যাবে। তো হুনস বলছে যে সিঙ্গেল থাকলেও স্টেবিলিটি পাওয়া যায়, ডবল থাকলেও স্টেবিলিটি পাওয়া যায়। দেখো আরেকবার পড়ছি, সমশক্তি সম্পন্ন কক্ষগুলি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণের জন্য সর্বাধিক স্থায়িত্ব লাভ করে। অর্ধপূর্ণ মানে হাফ ফিল্ড, মানে একটা একটা করে ফিল্ড, এবং সম্পূর্ণ পূর্ণ মানে ডাবল ফিল্ড, ঠিক আছে? তাই তুমি ভাবো তো, এই যে 4s থেকে একটা ইলেকট্রন যদি আমি এখানে দান করি, এই 4s কে সিঙ্গেল বানিয়ে, ঠিক আছে, এর গার্লফ্রেন্ডের সঙ্গে ওভারট্রাম্প মেরে একে সিঙ্গেল করে দেওয়া হয়েছে, একে ডবল করা হয়েছে, কেন? পরমাণুর স্বার্থে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এই জায়গায় 1 হয়ে গেল, এখানে 10 হয়ে গেল, তখন দেখো এই রুমটাও স্টেবিলিটি পেলো। এ দুদিন একটু কষ্টে থাকবে কিন্তু তারপরে আবার স্টেবল। দূর, একার লাইফই ভালো, একার লাইফই ভালো, ঠিক আছে? যেমন এইসব রেকর্ডিংস হয়ে যায়, নাহলে রেকর্ডিংস নাহলে আমি এখনই বলতাম কথাগুলো, যে আমি বিয়ে করার পরে বুঝতে পেরেছি সিঙ্গেল লাইফটাই ভালো। কারণ বিয়ে করার পরেই বুঝতে পেরেছি যে লাইফের রেসপন্সিবিলিটি অনেক বেশি ঢুকে যায়, নিজের ফ্রিডমটা থাকে না। আমার মনে হয় আমি আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরতে চলে যাই, কোথাও না কোথাও পেছন থেকে এ টানছে সে টানছে, এরপরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে আরও প্রবলেম। তো আমি বললাম তো যে ইনিশিয়ালি একটু কষ্ট হবে ওর, পরে গিয়ে বুঝবে যে না না এটাই ভালো। তো বিয়ে করার পরে বুঝতে পেরেছি যে বিয়ে করা মানেই আটকে যাওয়া, আর কোথাও যাওয়ার কোনো অপশান নেই, ঠিক আছে? তো ব্যাপারটা এরকমই, যে প্রথম কদিন একটু কষ্ট হবে কিন্তু পরে গিয়ে হলে ধুর, এই লাইফটাই তো বেস্ট। তো আমি এখন সেটা বুঝতে পারি ওই লাইফটাই বেস্ট ছিল, কিন্তু সেখানে তো যাওয়ার অপশান নেই আমার, ঠিক আছে? আর আমি সেটা চাইও না সেটা হোক। দেখো জোকস আ পার্ট, মানে পড়াশোনাটাকে মজার করে করো, দেখো ভালো লাগবে। তাহলে এটা কি স্টেবল? আর এই স্টেবিলিটির জন্য এদের মধ্যে কি হলো? রিঅ্যারেঞ্জমেন্ট হলো। তার জন্য এখানে ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হলো। কেন এই ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হলো? 4s1 3d10। তাহলে তুমি যদি কপারের ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। কেন? অ্যাকর্ডিং টু আব্বাও প্রিন্সিপাল একেও আমি হাফ ফিল করেছি, আর অ্যাকর্ডিং টু আব্বাও প্রিন্সিপাল একে আমরা ফুল ফিল করেছি। সেই জন্য এই এই কন্ডিশনটা আগের কন্ডিশন থেকে বেশি স্টেবল, আগের কন্ডিশন থেকে বেশি স্টেবল। ক্লিয়ার সবার কাছে? একদম কারো কোনো অসুবিধা নেই তো? দেখো ভারী টপিক পড়াচ্ছি কিন্তু আমি খুব খেলার ছলে পড়াচ্ছি। সেম এখানে দেখো, দেখো এখানে 1 2 3 4 এরা 4 জন রয়েছে সিঙ্গেল, কিন্তু একটা রুম অলওয়েজ ফাঁকা রয়েছে, এ রয়েছে ডাবল। তো তুমি ভাবো এর মধ্যে একটা ভ্যাকেন্সি রয়েছে, আর একটা বন্ধু হলে ভালো হতো ভালো হতো ভালো হতো। বলছে ভাই তুই ডবল নিয়ে কি করবি, তুই একটা এখানে ট্রান্সফার করে দে। তো ও ও তার একজন বন্ধুকে স্যাক্রিফাইস করে কি করলো? তার একটা বন্ধুকে স্যাক্রিফাইস করে এখানে ট্রান্সফার করে দিল। তাহলে দেখো সবাই সবাই হাফ ফিল হয়ে গেল।
এই একজনকে ছেড়ে দেওয়ার জন্য স্থায়িত্বের কিছু কমলো না, বরং এদের স্থায়িত্ব বেড়ে গেল। দিস ইজ কল্ড ইউনিটি। ইউনিটির জন্য আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, ঠিক আছে? তো তাহলে এটা কি হবে, এর যে ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের তার হবে 24 এর 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 4s1 3d5। তাহলে এটা কি হবে 3d5 4s1। বলো এইটুকু জায়গায় কারো কোনো অসুবিধা হয়েছে হুন্স রুল নিয়ে? বলো ফটাফট, আর 5-6 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। হুন্স রুল নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে ফটাফট জিজ্ঞেস করো যে না বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না, কারো কোনো প্রবলেম নেই। রাজু তো পরে ক্লাস জয়েন করেও বলছে রাজুর কোনো প্রবলেম নেই। তো যেটা তোমরা করবে, তাহলে এখন অবধি তুমি কিন্তু আববাও প্রিন্সিপাল পুরোটা শিখেছো, হুন্সের 3টে রুল শিখেছো। এখন তোমার কাজ হচ্ছে 1 থেকে 30 অবধি পুরো হুন্স রুল এবং আববাও প্রিন্সিপাল ফলো করে তোমার এই জিনিসটাকে লেখা এবং গ্রুপে পাঠানো, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। আমি প্রত্যেকেরটা চেক করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠাবে এবং আমি এখানে দেখব কে কত তাড়াতাড়ি গ্রুপে ফটো আপলোড করছে। যে কজন অ্যাটলিস্ট ক্লাস করছো তাদের মধ্যে থেকে আমি গ্রুপে এই আপডেটটা চাই, তাতেই বোঝা যাবে যে কে ভবিষ্যতে চাকরি পাবে আর কে ভবিষ্যতে চাকরি দেরি করে পাবে। চাকরি তো তোমাকে করতেই হবে, নিজে যদি নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে তোমাকে চাকরি করতেই হবে, সেটা আগে হোক পরে হোক। তো যে যত তাড়াতাড়ি জিনিসটাকে পাঠাবে, ধরে নেওয়া যায় সে তত তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাবে, এটাই স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, চলো অলমোস্ট ক্লাসের এন্ডে চলে এসেছি আমরা। এইগুলো তোমাদের সব শেখানো হয়ে গেছে। দেখো Fe+2 এর ইলেকট্রন বিন্যাস এইগুলো তোমাদের শেখানো হয়নি। চলো এইটুকুই জাস্ট আমরা করব, এইটুকু যদি করে নিতে পারি তাতে আমাদের 5 থেকে 10 মিনিট টাইম লাগতে পারে। যত তাড়াতাড়ি তোমরা জিনিসটাকে ধরতে পারবে তত তাড়াতাড়ি ক্লাসটা এন্ড হবে। দেখো বলেছে Fe+2 এর ইলেকট্রন বিন্যাস কি। আচ্ছা Fe মানে 26, আগে সেটাকে দেখো। Fe মানে 26, সেটাকে দেখো। 26 মানে 3d6, মনে পড়ছে সেই শর্ট ফর্মটা, আর্গন 4s2 3d6। তাহলে আমি আমার মতো করে লিখছি, ওরা দেখার দরকার নেই। ধরো আর্গন 4s2 3d6। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো, ইলেকট্রন কিন্তু আগে 4s এ ঢুকেছে পরে 3d তে ঢুকেছে। আববাও প্রিন্সিপাল অনুযায়ী দেখো, আগে 4s এ ঢুকেছে দেন 3d তে ঢুকেছে। আমরা সাজিয়ে লিখেছি 3d কে আগে, কিন্তু যখন ইলেকট্রন বেরোবে তখন লাস্ট কক্ষপথ থেকেই তো বেরোবে রে ভাই, হ্যাঁ কি না? 4s পরে রয়েছে, তাহলে 4 পরে রয়েছে না, তাহলে ইলেকট্রন যখন বেরোবে তখন 4 থেকে আগে বেরোবে। তাই যদি Fe+2 হয় মানে দুটো ইলেকট্রনও ছেড়ে দেয়, তাহলে ও কোন কক্ষপথ থেকে ছাড়বে? 4s থেকে ছাড়বে। তাই এর ইলেকট্রন বিন্যাস কি হবে? Fe আর্গন 3d6 4s0, মানে 4s এ কোনো ইলেকট্রন নেই। তো আমি বলবো 0 লেখো, 0 না লিখলেও হয়, বাট 0 লেখো বোঝার সুবিধার্থে। তাই দেখো আমি লিখে দিয়েছি 3d6 4s0। তাহলে Fe+2 হচ্ছে 24টা ইলেকট্রন রয়েছে, আর্গন 3d6 4s0। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা নেই তো? তাহলে আরেকটা করো দেখি, আরেকটা করো দেখি। ধরো তোমাকে বলা হলো, ধরো বলা হলো তোমার ক্রোমিয়াম+3, না ক্রোমিয়াম করবো, ক্রোমিয়ামটা পরে করো, ক্রোমিয়াম যদি এক্সেপশনাল রয়েছে। ধরো টাইটেনিয়াম+3 বা টাইটেনিয়াম+2 সাপোজ। তাহলে কি হবে? আর্গন, টাইটেনিয়াম মানে 23, আর্গন 4s2 3d3, দুটো বেরিয়ে গেলে কি হবে? 4s থেকে আগে বেরোবে, আর্গন 3d3 4s0। যদি বলা হয় টাইটেনিয়াম+3 তাহলে কি হবে? তাহলে আর্গন, আর্গন দেখো তিনটে মানে 4s থেকে দুটো বেরিয়েছে, 3d থেকে একটা বেরিয়েছে, 3d 2 4s0। 2 কেন? একটা 3d থেকে বেরিয়েছে, দুটো 4s থেকে বেরিয়েছে, আগে 4s থেকে বেরিয়েছে তারপরে 3d থেকে বেরিয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো তোমার যদি বলা হয় ক্রোমিয়াম+3, ক্রোমিয়াম+3, আচ্ছা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা চেঞ্জ করেছিলাম, আর্গন 4s1 3d5। এটা আমরা আগে হুন্স রুলের তৃতীয় ফর্মুলা দিয়ে শিখেছি না, ক্রোমিয়াম
4s1 3d5, 4s1 3d5 যদি +3 হয় তাহলে কি হবে, আর্গন 4s থেকে একটা বেরোবে, 4s0 3d3। ইজি ইজি, পারবো আমরা। আচ্ছা এই দেখো এখানে এমনি বলছে সিইউ এর ইলেকট্রন বিন্যাস লেখো, দেখো কি হবে সিইউ এর ইলেকট্রন বিন্যাস, কপারের, স্যার এটা কপার না এটা ক্রোমিয়াম হবে, ঠিক করে নাও, ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d5 4s, 3d5 4s1। কেন, এই যে হুর্নস রুল, হুর্নস রুল শিখিয়ে দিয়েছি তোমাদের, 3d5 4s1, কপার ইলেকট্রন বিন্যাস কি হবে 4s1 3d10, এটাও তোমাদের শিখিয়েছি। তাই এটা হুর্নসের তৃতীয় সূত্র দ্বারা হচ্ছে, যেটা শেখানো হয়নি বেজোর ইলেকট্রন কতগুলো রয়েছে সেইগুলোকে শেখানোর জন্য। ধরো তোমার যদি বলা হয় কপারের কতগুলো বিজোড় ইলেকট্রন রয়েছে, কপারের কতগুলো বিজোড় ইলেকট্রন রয়েছে, কপার ইলেকট্রন বিন্যাস কি, আর্গন, আর্গন 4s1 3d10। আচ্ছা লাস্ট কক্ষপথ কোনটা, 4s, কটা ইলেকট্রন রয়েছে, একটা, তাহলে কপারের বিজোড় ইলেকট্রন কতগুলো রয়েছে, একটা, কপারের বিজোড় ইলেকট্রন কতগুলো রয়েছে, একটা, বোঝা গেল। তাহলে কপারের বিজোড় ইলেকট্রন কতগুলো, একটা। এরকম ভাবে তুমি করতে পারো ক্রোমিয়ামের বিজোড় ইলেকট্রন কতগুলো রয়েছে, একটা, ক্রোমিয়ামের বিজোড় ইলেকট্রন কতগুলো রয়েছে, একটা। আর যদি বলা হয় ক্রোমিয়াম, ক্রোমিয়াম +1 এর কতগুলো বিজোড় ইলেকট্রন রয়েছে, চলো ক্রোমিয়াম আগে করো, ক্রোমিয়াম কত 1, আর্গন দিয়ে করছি, আর্গন 4s1 3d5। আচ্ছা 1 মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে আর্গন 3d5 রয়েছে, 4s এখন আর নেই, 4s0, তাহলে এখন লাস্ট কক্ষপথ কত 3d5, 3d5 তুমি যদি দেখো তাহলে কি 3d5 মানে আলটিমেটলি এতে কতগুলো ইলেকট্রন রয়েছে, পাঁচটা, পাঁচটা, 1 2 3 4 5, তাহলে আলটিমেটলি বিজোড় ইলেকট্রন কতগুলো, পাঁচটা রয়েছে। ক্লিয়ার একদম। দেখো এখানে বলেছে নিকেল +2 এর একক বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কত, আচ্ছা নিকেল কত, নিকেল হচ্ছে 26, তাহলে আর্গন না 28, নিকেল কার ম্যান ফিকো নাই, আচ্ছা এটা হচ্ছে তোমার 28, নিকেল 28, নিকেল +2 26। আচ্ছা নিকেল 28 আগে করো, নিকেল 28 আগে করো, বা নিকেলের কত গো তারা একবার দেখে নিত, এটা হচ্ছে তোমার কার ম্যান ফি কো কোবাল্ট নাই কুজ, হ্যাঁ নিকেলের 28, ঠিক তাই ভাবছি এখানে 26 28 ঠিক আছে, 28 মানে কি হবে আর্গন 4s2 3d8, তাহলে নিকেল +2 মানে লিটারালি কত, নিকেল +2, নিকেল +2 মানে আলটিমেটলি তোমার 4s0 3d8, 3d8 কে লেখো, 3d8 মানে কি হবে গো 3d8 1 2, 3d8 মানে কিভাবে হুর্নসের, হুর্নসের দ্বিতীয় রুল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করো, 1 2 3 4 5 6 7 8, তাহলে বিজোড় ইলেকট্রন কতগুলো রয়েছে, দুটো, বিজোড় ইলেকট্রন কতগুলো রয়েছে, দুটো। ক্লিয়ার, হুর্নসের রুল দিয়েই তুমি এগুলো করতে পারবে, এগুলো ডব্লিউবিসিএস মেন্সে প্রচুর কোশ্চেন আসে, হুর্নসের রুল অনুযায়ী বিজোড় ইলেকট্রন কতগুলো রয়েছে। ক্লিয়ার সবার কাছে, একদম একদম ক্লিয়ার। চলো এবার দেখো, এবার যেটা কাজ সেটা হচ্ছে লাস্ট টপিক করব আমরা, ডায়াম্যাগনেটিক অ্যান্ড প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আচ্ছা ডায়া মানে হচ্ছে দুই, ডায়া মানে দুই, ডাই, ডায়া মানে দুই, আর প্যারা মানে সিঙ্গেল। তাহলে আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম, এটা আমি খুব সহজে বোঝাই, যেটা সেটা হচ্ছে ধরো কেউ কাপল, কাপল ইন দ্য সেন্স ধরো কারো রিলেশন আছে, তার একটা গার্লফ্রেন্ড রয়েছে বা কারো বয়ফ্রেন্ড রয়েছে, তাহলে জেনারেলি কারো যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে সে অন্য কোনো ছেলে বা মেয়ে দ্বারা অ্যাট্রাক্টেড হওয়া উচিত নয়, লিটারালি উচিত নয়। কেন, কারণ আমি অলরেডি স্টেবল, আমার অন্য কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দরকার নেই,
এটা লিটারালি হওয়া উচিত, সেটা আমাদের সমাজে হচ্ছে কিনা সেটা পরের ব্যাপার, বাট হওয়া উচিত। আমার একজন ওয়াইফ রয়েছে, আমি অন্য কোনো মহিলা দ্বারা অ্যাট্রাক্টেড হওয়া উচিত নয় লিটারালি। তাহলে প্যারাম্যাগনেটিক মানে যে সিঙ্গেল, তাহলে সে তার অন্য কোনো মেয়ে বা ছেলে দ্বারা অ্যাট্রাক্টেড হওয়াটা ক্ষতির কিছু নয়, কারণ সে সিঙ্গেল, সে স্টেবল নয়। যার বিয়ে হয়নি সে অন্য কোনো মেয়ে দ্বারা অ্যাট্রাক্টেড হতেই পারে, আমি এইভাবে মনে রাখি। ডায়া মানে দুই, তার মানে যে ডবল সে চুম্বক দ্বারা অ্যাট্রাক্টেড হবে না, আর যে প্যারা মানে সিঙ্গেল, যে চুম্বক দ্বারা অ্যাট্রাক্টেড হবে। তাই দেখো বলছে যে সমস্ত পরমাণুর বহিস্থ কক্ষে বা কক্ষগুলোতে জোড় ইলেকট্রন থাকে তাদেরকে ডায়াম্যাগনেটিক বলা হয়, আর যাদের কক্ষে তোমার বিজোড় ইলেকট্রন থাকে তাদেরকে প্যারাম্যাগনেটিক বলা হয়। দেখো এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না বা বিকৃষ্ট হয় না, মানে বিকর্ষিত বা আকৃষ্ট হয় না। ঠিক আছে, ডায়া মানে দুই, দুটি ইলেকট্রন, জোড় ইলেকট্রন, বুঝে গেল? তাহলে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকর্ষিত হয় না তাদেরকে আমরা ডায়াম্যাগনেটিক বলবো। কেন? তাদের জোড় সংখ্যক ইলেকট্রন রয়েছে লাস্ট কক্ষপথগুলোতে। আর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স চুম্বক দ্বারা আকৃষ্ট হয় কেন? কারণ এদের বিজোড় সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাই লাস্ট কোশ্চেন দেখো বলছে Mn is diamagnetic but Mn+2 is paramagnetic substance. Why? তাহলে Mn কে কেন ডায়াম্যাগনেটিক বলছি আর Mn+2 কে কেন প্যারাম্যাগনেটিক বলছি? আচ্ছা, Mn25 তাহলে কি 4s2 3d5। আচ্ছা 4s লাস্ট কক্ষপথ দেখো, 4s এ কটা ইলেকট্রন রয়েছে গো? দুটো ইলেকট্রন রয়েছে। দুটো ইলেকট্রন মানে জোড় ইলেকট্রন রয়েছে লাস্ট কক্ষপথে, দ্যাটস ওয়াই দিস ইজ আ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। বাট যখনই Mn+2 লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন ত্যাগ করে দিল, তখন লাস্ট কক্ষপথ হয়ে গেল 3d5, যেখানে পাঁচটা ইলেকট্রন রয়েছে, পাঁচটাই বিজোড় ইলেকট্রন রয়েছে। তার মানে আমরা কি বলতে পারি? Mn+2 ইজ প্যারাম্যাগনেটিক, কারণ Mn+2 এর লাস্ট কক্ষপথ ইজ d অরবিটাল, এন্ড d অরবিটালে যেহেতু পাঁচটা ইলেকট্রন রয়েছে, তো আমরা কি বলবো? আমরা বলবো এটাকে প্যারাম্যাগনেটিক, কারণ প্যারাম্যাগনেটিক হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হবে, জোড় ইলেকট্রন থাকলে ডায়াম্যাগনেটিক হবে। তো এটা হতেই পারে কেউ ইলেকট্রন ত্যাগ করে প্যারাম্যাগনেটিক হয়ে গেল, ইলেকট্রন গ্রহণ করে ডায়াম্যাগনেটিক হয়ে গেল, এরকমটা হতেই পারে। সেই জন্য বলা হয়েছে Mn+2 কেন ডায়াম্যাগনেটিক, আর Mn কেন ডায়াম্যাগনেটিক আর Mn+2 কেন প্যারাম্যাগনেটিক। বোঝা গেল পুরো জিনিসটা? একটু বারবার রেকর্ডিংসগুলো দেখো বারবার করে, তাহলে আমার মনে হয় না এই টপিক থেকে তোমার কোনো প্রবলেম থাকবে। আর নেক্সট দিন আমাদের আর অল্প একটুই পড়ে রয়েছে। দেখো ইলেকট্রন কনফিগারেশন অ্যান্ড ভ্যালেন্স সেল ইলেকট্রন আর অ্যাটমিক ওয়েট, এটাকে আমরা পড়বো, 15-20 মিনিটের ব্যাপার আছে, বা এখানে আবার তোমার মোলের কনসেপ্টও রয়েছে। তো মোটামুটি আরেকটা ক্লাসে আমরা এটাকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি।